ক্লাস নিয়েছিলাম আইকিউর উপরে এই ক্লাসগুলো, এবং সেখানে আপনাদেরকে বেশ কিছু জিনিস দেখাইছিলাম। এই যে সিরিজ দেখেন, সিরিজ কিভাবে কাজ করে সেটা বলেছিলাম, 1 1 2 2 3 3। প্রথম যে সিরিজটা দেখাইছিলাম সেটাই বোধহয় ফিবোনাক্কি সিরিজ ছিল। এটা আসছে না পরীক্ষায়? এটা কিন্তু পরীক্ষা আসছে, এবং সিরিজ নিয়ে বলা হয়েছে, সিরিজ নিয়ে 3টা কোশ্চেন আসছে, সিরিজ দেখা দেওয়া হয়েছিল। এরপরে আপনাদেরকে দেখানো হয়েছিল রিলেশনশিপ, এটা নিয়ে আসে নাই। এবং আপনাদেরকে কোডিং ডিকোডিংটা দেখানো হয়েছিল, ডিকোডিং কোডিং ডিকোডিং থেকে অনেক প্রচুর কোশ্চেন আসছে। এবং লাস্টে যে আপনাদেরকে দেখানো হয়েছিল ডাটা সাফিসিয়েন্সি, ডাটা সাফিসিয়েন্সি দেখানো হয়েছিল। এটা দিয়েই আপনাদের প্রিলিমিনারি কোশ্চেন আসছে, এই একটা ক্লাস থেকেই টোটাল আর কি প্রিলিমিনারির বেসিক টপিক কভার করা হয়েছিল। যাই হোক, এখন আমাদের এই যে এখানে যেটা আছে, যেটা আসলে হচ্ছে যে আর কি আপনারা হচ্ছে যে এখন যেটা নিয়ে হচ্ছে যে আপনাদের করা হবে, সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল রিজনিং নিয়ে যে ক্লাসটা হয়েছিল সেটা। আমাকে যেহেতু ক্রিটিক্যাল রিজনিং এর কথা বলা হয়েছে, আমি বলেছি ক্রিটিক্যাল রিজনিং এর একটা ক্লাস আছে। এখন প্রশ্ন কিভাবে আসবে আই এম নট শিওর। ক্রিটিক্যাল রিজনিং রাইটিং পার্টে কিভাবে আসবে সেটা জানি না, তবে ক্রিটিক্যাল রিজনিং এ আমরা যেটা পাই সেটা জিআরই জেমার থেকে, সেটা হচ্ছে এটাই অ্যানালিটিক্যাল রিজনিং। এছাড়া আপনাদের পাজেলটাও একটু দেখে রাখতে হবে, কারণ যে কোনো মুহূর্তে পরীক্ষায় পাজেলও আসতে পারে। তো হোয়াট এভার, সেটা আমরা পরে আসি। আহ, হ্যাঁ, এই যে হ্যাঁ, এইগুলো এগুলো এগুলো পড়ানো হয়েছে এক্স্যাক্টলি, ইলেকট্রিক পোল। এবং ওই ওই ক্লাসটা থেকে আপনারা যদি খুব ভালো করে ক্লাসটা করেন, ক্লাস থেকে ভালো করতে পারবেন। যাই হোক, আমি হয়তোবা রিপিটেটিভ হতে পারে ক্রিটিক্যাল রিজনিং এর জন্য, যেহেতু পড়ানো সেহেতু রিপিটেটিভ হতে পারে। তারপরও আশা করি আজকে প্রথম ক্লাস করতেছেন কে কে, একটু ই করবেন, যে আজকে প্রথম ক্লাস করতেছেন কে কে, একটু কমেন্ট করেন কে কে প্রথম ক্লাস করতেছেন আজকে। স্যার আমি লাস্ট ক্লাসটা পুরোটা করতে পারিনি। ক্রিটিক্যাল রিজনিং এর ক্লাস তো এর আগে করেছেন আপনারা, তারপরে যেহেতু ক্রিটিক্যাল রিজনিং এর ক্লাস আসছে, আমি আজকে একটু সময় নিয়ে টাইপ আস্তে 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 করে একটু দেখানোর চেষ্টা করব। স্যার প্রথম ক্লাসে আপনি ক্রিটিক্যাল রিজনিং নিয়ে কিছু কথা বলেছিলেন, প্রশ্ন সলভ করেছিলেন, সেটা মানে পুরোটা ছিল না, এমনি আর কি বেসিক ঠিক ধারণা দেওয়া ছিল। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং কি, হোয়াট ইজ ক্রিটিক্যাল রিজনিং। সো whenever we talk about critical reasoning, ক্রিটিক্যাল কথাটা দুইটা, ক্রিটিক্যাল রিজনিং দুইটা ওয়ার্ড থেকে আসছে। একটা হচ্ছে ক্রিটিসাইজ থেকে ক্রিটিক্যাল, মানে সমালোচনা বা আলোচনামূলক। আর রিজনিং, রিজনিংটা কি? রিজনিং ইজ আ প্রসেস অফ নোয়িং দ্য আননোন ফ্রম দ্য নোন। রিজনিং এমনই একটা পদ্ধতি যার মাধ্যমে আমি অজানা জিনিস জানবো জানা জিনিসের মাধ্যমে। খুব ভালো করে খেয়াল করেন, রিজনিং এমনই একটা পদ্ধতি যার মাধ্যমে আমি অজানা জিনিস জানবো জানা জিনিসের মাধ্যমে। আচ্ছা, তো সেটা কি? ইটস এ ডিসিশন মেকিং প্রসেস। আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা কি করি, একটা 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 সার্কামস্টেন্স যাচাই করি, যাচাই করে দেন উই টেক ডিসিশন। আমরা ডিসিশন, এই যে আমাদের পরীক্ষাতে ক্রিটিক্যাল রিজনিংটা আসতেছে কেন, কেন ক্রিটিক্যাল রিজনিং? বিকজ ইটস হেল্পস ইউ টু টেক ডিসিশন। আপনার ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে খুব হেল্পফুল হয়। এবং আমরা 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 যে পাজেল গুলো, পাজেল পাজেল বলছি, ডেটা সাফিসিয়েন্সি, ডেটা সাফিসিয়েন্সি আপনাদের পরীক্ষায় আসে। ডাটা সাফিসিয়েন্সিতে আমরা দেখলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট ভ্যালু বের করার চেষ্টা করছে। হোয়াট ইজ দ্য ভ্যালু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এটা এক্স। কার? তো আপনারা হচ্ছে গিয়ে ভ্যালু এক্স এর ভ্যালু বের করার চেষ্টা করেছেন। তো এই যে যারা এক্স এর ভ্যালু বের করার চেষ্টা করছেন, ডাটা সাফিসিয়েন্সি কিন্তু ভ্যালু বের করার ইস্যু ছিল না। এটা টাইম সেভিং এর, এটা আসলে ডিপেন্ড করে কোনটা থেকে ভ্যালু বের করা যাবে। কিন্তু আপনাকে ভ্যালু বের করতে বলে নেই। অধিকাংশ স্টুডেন্ট যেটা করেছে, ভ্যালু বের করতে যায় সময় নষ্ট করেছে। এবং অনেকেই অনেক কোচিং এর পেজে লেখা রয়েছে এটা বেকারদের সাথে প্রহসন, মানে এইরকম লেখা হয়েছে। আর মানে এটা আসলে এরকম ছিল না, প্রহসন ছিল না। ইট ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট। আপনাকে বুঝতে হবে হাউ টু ম্যানেজ ইউর টাইম। যাই হোক, আমরা যখন রিটেনে ক্রিটিক্যাল রিজনিং থাকবে, এই ক্রিটিক্যাল রিজনিংটাও যদি আপনি বারবার বারবার করে পড়েন, বারবার বারবার করে পড়েন, এটা হচ্ছে গিয়ে খুব খুব পেইনফুল হয়ে যাবে, এবং দেখবেন যে পড়ে আসলে তেমন ভাবে কিছু বুঝতেছেন না। যাই হোক, তারপরেও আমরা
যে জিনিসটা আছে ক্রিটিক্যাল রিজনিং এর যে জিনিসটা আছে সেটাকে বলা হয় একটা আর্গুমেন্ট। যে ক্রিটিক্যাল রিজনিং বলেছে ইটস এ ডিসিশন মেকিং প্রসেস। আমরা আলোচনা সমালোচনার মাধ্যমে আমরা যখন একটা নোন ইনফরমেশন থেকে একটা আননোন ইনফরমেশন বা একটা ডিসিশনে যাই, সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। এই ক্রিটিক্যাল রিজনিং এ একটা পার্ট হচ্ছে আর্গুমেন্ট। এই ক্রিটিক্যাল রিজনিং এ একটা পার্ট হচ্ছে আর্গুমেন্ট। এখন আমরা গতদিনে আলোচনা করেছিলাম, যারা নতুন তারা বলবেন, আমি বললাম কি দেয়ার ইজ এ স্মোক ইন দ্য এয়ার, দেখো বাতাসে ধোঁয়া উঠতেছে, এখান থেকে কি বলা যায়? যারা আগুন লাগছে। আগুন লাগছে। তারপরে মনে করেন এ প্লাস পেয়েছে যে কেউ, মনে করেন আপনাদের ভিতরে এ বি সি ডি, বা মনে করেন একজন এ প্লাস পেয়েছে। এখন আমি বললাম কি এ বি সি ডি হ্যাজ গট বোথ জিপিএ 5 ইন এসএসসি এন্ড এইচএসসি, তার সম্পর্কে কি বলা যায়? আপনারা একটু পার্টিসিপেট করেন, যে আমি খুব দ্রুত শেষ করব, কারণ এইগুলো একটু আগের দিন আলোচনা হয়েছে, তো জাস্ট দ্রুত করার চেষ্টা করব। মেধাবী। হি সো হি অর শি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, যে ই পেয়েছে। দেখেন আসলে তাই হয়েছে কিনা, যে দেয়ার ইজ এ স্মোক ইন দেয়ার, সো সামথিং হ্যাজ কট ফায়ার, যেটা আগুন লাগছে বলেছেন। তারপরে এই যে আপনি যেটা বলেছেন যে এমুক হ্যাজ গট জিপিএ 5 বোথ এসএসসি এন্ড এইচএসসি, সো ইজ এ ব্রিলিয়ান্ট, ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপনারা কিন্তু এইটাই বলেছেন। এখন আমরা এই যে এই যে আমি বলেছিলাম দেয়ার ইজ এ স্মোক ইন দ্য এয়ার, বাতাসে স্মোক, ধোঁয়া, এখান থেকে আপনি একটা সিদ্ধান্ত চলে আসলেন যে আমি কিন্তু আগুন লাগার কথা বলিনি, কিন্তু আপনি একটা সিদ্ধান্ত চলে আসলেন তাহলে মানে আগুন লাগছে। আমি বললাম সে এসএসসি এসএসসি তে জিপিএ 5 পেয়েছে, আপনি বলে ফেলেন তাহলে তো সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে আপনি একটা সিদ্ধান্ত নিলেন ওই ব্যক্তির সম্পর্কে বা একটা সিচুয়েশন সম্পর্কে, দ্য প্রসেস ইউ ফলোড ইজ কল্ড রিজনিং। আপনি যে প্রসেসটা ফলো করেছিলেন সেটাকে আমরা বলি রিজনিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল রিজনিং কি? আপনি আলোচনা সমালোচনার মাধ্যমে একটা ডিসিশন মেকিং প্রসেস, যেটা সেটা। সো এই যে এই ক্রিটিক্যাল রিজনিং আমরা যখন করি তখন হচ্ছে যে আমরা কি হয়, আমরা এই প্রশ্ন যেগুলো আছে প্রত্যেকটাকে বলা হয় একটা আর্গুমেন্ট। এখন যখনই একটা আর্গুমেন্ট বলি, আর্গুমেন্টের সাথে সাথে আমাদের বয়স্ক একটা জিনিস মাথায় আসে, তর্ক বিতর্ক, এইরকম মিনিং। এবং তর্ক বিতর্ক হইলে আমাদের মাথায় বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক যদি শুনি আমাদের মাথায় কিন্তু এইরকম বিটিভির ওই আগের কালের একটা ইয়ে আছে, যেখানে ওই উপরে জাজ থাকে, তারপরে মডারেটর ঘন্টা বাজায়, দুইটা পক্ষ থাকে, এবং প্যানেল অফ জাজেস আর কি করে, এই জিনিসটা কিন্তু আমাদের মাঝে ফুটে ওঠে। টপিক যখনই তর্ক বিতর্ক বলি, আর্গুমেন্ট মানে তর্ক বিতর্ক, তো বিতর্ক প্রতিযোগিতা কি থাকে? মূলত কি থাকে? বিতর্ক প্রতিযোগিতা কি থাকে মূলত, কেউ একটু বলেন? পক্ষ বিপক্ষ, পক্ষ বিপক্ষ, আর কি থাকে? একটা সাবজেক্ট থাকে। একটা ইট মাস্ট হ্যাভ এ সাবজেক্ট। পক্ষ, যে কোনো আর্গুমেন্টে ইউ মাস্ট প্রেজেন্ট এ সাবজেক্ট। আপনার টপিক বা সাবজেক্ট না থাকলে, কোনো তর্ক বিতর্ক হবে না। কারণ ওই সাবজেক্ট বা টপিককে এস্টাবলিশ করার জন্যই তো তর্ক বিতর্ক করা হয়, তাই না? তাহলে যে কোনো আর্গুমেন্টে আপনার পক্ষ থাকুক বা এক পক্ষ হতে পারে, মানে তর্ক বলতে আর্গুমেন্ট, আমি আর্গুমেন্টটা আমি একপাক্ষিক আর্গুমেন্টও দিতে পারি, এক পক্ষ দিয়ে আর্গুমেন্ট শুনতে পারি। কিন্তু মনে করেন হচ্ছে যে থিসিস প্রেজেন্টেশন যখন করেন, ইটস একপাক্ষিক আর্গুমেন্ট। তবে সেই টপিকের আপনি যখন একটা আর্গুমেন্ট করবেন, ইউ মাস্ট হ্যাভ এ টপিক। আপনাকে অবশ্যই একটা সাবজেক্ট বা টপিক থাকবে, এবং এই টপিকটা কিরকম হবে? টপিকটা হচ্ছে যে অবশ্যই একটা স্টেটমেন্ট হবে। আমরা বলতে পারবো না তত্ত্বাবধায়ক সরকার, এটা কিন্তু কোনো স্টেটমেন্ট না। আমরা যদি বলি তত্ত্বাবধায়ক সরকার, এরকম বলা যাবে না। আমি বলতে পারি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য, বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য কি দরকার? তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপট। এটা হচ্ছে ক্যান বি এ সাবজেক্ট। এখন যে সাবজেক্টে থাকবে, কথা বলেন না, যে সাবজেক্টের পক্ষে কথা বলবে, সে কি করবে? সে সাবজেক্টের পক্ষে যে কথা বলবে, সে আসলো, এসে সে কি করবে? অনেক ধরনের লজিক দিবে, আর কি দিবে? অনেক ধরনের যুক্তি দিবে, আর কি বলবে? অনেক ধরনের এক্সাম্পল দিবে, অনেক ধরনের স্টেটমেন্ট দিবে, তাই না? অনেক ধরনের রিজন দেখাবে।
যে পক্ষে এসে বলবে যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার একটা নিরপেক্ষ সরকার না হলে বাংলাদেশে যে পক্ষ মানে রাজনীতিবিদরা বা আমাদের সরকার দলীয় লোকগুলো হচ্ছে সেইখানে প্রভাব বিস্তার করে এইসব ব্লা 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 ব্লা। এরপরে যে সকল যুক্তি উপস্থাপন করা হয়ে গেল, উপস্থাপন করার পরে সকল যুক্তি যখন উপস্থাপন করা হয়ে যায় তখন আমাকে একটু ভালো করে বলবেন, সকল যুক্তি যখন উপস্থাপন করা হয় তার শেষে তখন তখন কি আপনার যে বক্তা বক্তব্য দেয় সে কি বলে, একদম শেষে যায় কি বলে? এনিওন? কনক্লুশন দেয়। কনক্লুশন দেয়। সে কনক্লুশনটা কি দেয় বলেন তো? এই হয় যে এই যে এই যে যে যেটা ব্যক্তি, মানে যে টপিকে কথা মানে বিতর্ক হচ্ছে বা যে ভেরি টপিকে গুড কথা ভেরি হচ্ছে গুড, হ্যাঁ। সেটার উপরে একটা অনেক যুক্তি টুক্তি দিল, বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার দরকার, উদাহরণস্বরূপ বলা যায় এই তারপরে কি শেখ হাসিনার রেজিমিতে হচ্ছে যে আমরা রাতের ভোট দেখেছি, এই ব্লা 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 বলে তারপরে এসে বলবে আমাদের আজকে মানে আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা মনে করেন আব্দুল হাসান আব্দুল্লাহ বলবে, অতএব সালাউদ্দিন সাহেব আসুন তর্কের খাতিরে তর্ক না বাড়িয়ে আসুন মেনে নেই দেশে প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা আছে, আসুন গলায় গলা মিলিয়ে বলি এটা। এই যে লাস্টে যে বলে অতএব উপসংহারে আমরা বলতে পারি কি বলবে, বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজনীয়তা আছে। তার মানে সে কনক্লুশনটাও কিন্তু টানতেছে কি আমার এই টপিকটাকে, সে কনক্লুশনটাকে টানতেছে আমার এই টপিকটাকে। তার মানে এটা এই যে এক একজন বক্তা যে বক্তব্যটা দিল না, এই এক একজনের বক্তব্য হচ্ছে এক একটা আর্গুমেন্ট। আমার কথাটা কি বুঝতে পারছেন? এক একজনের বক্তব্য হচ্ছে এক একটা আর্গুমেন্ট, সিঙ্গেল পিস অফ আর্গুমেন্ট প্রত্যেকের বক্তব্য। এই পক্ষে যে বললো তারটা একটা আর্গুমেন্ট, বিপক্ষে যে বলবে তারটা একটা আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্টটা যদি আমরা অ্যানালাইসিস করি একটা জায়গায় দেখি যে যেখানে কিছু কিছু কারণ আছে, লজিক আছে, এক্সপ্লানেশন আছে, কিছু এক্সাম্পল আছে, কিছু রিজন আছে, এবং লাস্টে যে একটা সিদ্ধান্তটা নিই, কনক্লুশনটা নিই, কনক্লুশনটা কিটা নিই, ওই আমার টপিক সেন্টেন্সটা নিই। তার মানে একটা আর্গুমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা আর্গুমেন্টে দুই ভাগে ভাগ করতে পারি প্রাথমিকভাবে। সেটা হচ্ছে একটাকে বলা হয় হচ্ছে কনক্লুশন। এই কনক্লুশনের সংজ্ঞাটা আমরা বলি, দেখেন আমার আপনাদের সাথে যায় কিনা। কনক্লুশন ইজ দা মেইন পয়েন্ট অফ দি আর্গুমেন্ট। কনক্লুশন হচ্ছে একটা আর্গুমেন্টের মূল বিষয়বস্তু, ঠিক আছে? মেইন পয়েন্ট অফ দ্য আর্গুমেন্ট হুইচ ইজ সাপোর্টেড বাই, যেটাকে সাপোর্ট করা হয় লজিক, এক্সাম্পল, রিজন বা স্টেটমেন্ট দ্বারা। ঠিক আছে? ক্লিয়ার? কনক্লুশনটা কি ক্লিয়ার কিনা আপনাদের? জি একটু স্যার। বলবেন আচ্ছা ওকে, কনক্লুশনটা এবার আসি। এই যে আগে যে কনক্লুশন পাইলাম তার আগে যে লজিক, এক্সাম্পল, রিজন, তারপরে যে স্টেটমেন্ট, এই যে রিজন, বিভিন্ন ধরনের বক্তব্যগুলো যে থাকে, এই যে এক্সাম্পল বলেন বা হচ্ছে গিয়ে এভিডেন্স বলেন যাই থাকুক, এইগুলোকে একটা ভাষায় বলা হয় হচ্ছে গিয়ে প্রেমিস বা প্রিমাইস। প্রেমিস বা প্রিমাইস, প্রিমাইস মানে প্রাঙ্গণ বা উঠান। একটা বিল্ডিং যেমন একটা প্রেমিসের উপর ভর করে গড়ে ওঠে, ঠিক একইভাবে একটা প্রেমিসের উপরে কনক্লুশন ভর করে গড়ে ওঠে। ঠিক আছে? প্রেমিসের উপর ভর করে কনক্লুশন গড়ে ওঠে। সো প্রেমিসের সংজ্ঞাটা হচ্ছে প্রেমিস ইজ দ্য লজিক, প্রেমিস হচ্ছে লজিক, রিজন, স্টেটমেন্ট, এক্সাম্পল, এভিডেন্স, যেটা হেল্পস টু এস্টাবলিশ দ্য কনক্লুশন, যেটা কনক্লুশনকে এস্টাবলিশ হতে সহায়তা করে। তাহলে একটা আর্গুমেন্টে দুইটা বিষয়বস্তু পাইলাম, কি কি? প্রেমাইজ আর কনক্লুশন। ভেরি গুড, প্রিমাইস এবং কনক্লুশন। এখন আপনি কত ভালো আর্গুমেন্ট সলভ করতে পারবেন, ক্রিটিক্যাল রিজনিং সলভ করতে পারবেন, সেটা ডিপেন্ড করে কিসের উপরে জানেন? হাউ ওয়েল ইউ আইডেন্টিফাই দ্য প্রিমাইস এন্ড কনক্লুশন। আপনি কত ভালোভাবে প্রিমাইস এবং কনক্লুশনকে আইডেন্টিফাই করতে পারেন সেটার উপর ডিপেন্ড করে। আমার কথাটাকে বুঝতে পারছেন? এখন প্রিমাইস এবং কনক্লুশনটাকে আইডেন্টিফাই করতে গেলে বেশ কিছু জিনিস আছে। যেমন আমরা যদি বলি দেয়ার ফোর, তারপরে এই কারণে, অ্যাজ এ রেজাল্ট, সো, কনসিকুয়েন্টলি, হেন্স, ইটস ইমপ্লাইজ দ্যাট, দাস, অ্যাজ এ রেজাল্ট, এইগুলো অর্ডার, এই কথার পরে বোঝা যায় যে অ্যাজ এ রেজাল্ট তার মানে এটা কনক্লুশনের দিকে যাচ্ছে। আর কনক্লুশন যদি আইডেন্টিফাই করতে পারি আমরা খুব সিম্পল ভাবে, যদি হচ্ছে ওয়াই টেস্ট করি, ওয়াই
ওয়াই টেস্ট করি তাহলে কিন্তু খুব সহজেই আমি কারণটা পেয়ে যাই বা প্রেমিসটা পেয়ে যাই। আপনি যত ভালো প্রেমিস এবং কনক্লুশনকে আইডেন্টিফাই করতে পারবেন আপনার সমাধানটা তত ইজি হবে। তো নর্মালি বিকজ বা দ্য রিজন ইজ বা সিন্স এইগুলো তো এগুলোর আগে এগুলোর পরে নর্মালি ই থাকে, ওটাকে কি বলে, প্রিমাইস থাকে। তো প্রিমাইস এবং কনক্লুশন এই দুইটা আইডেন্টিফিকেশন কিন্তু আমার পরীক্ষার জন্য হলের জন্য খুবই জরুরি। এটা ছাড়াও যেমন আমরা যদি একটু আগে ফিরে যাই, একটু ভালো করে খেয়াল করবেন, এই যে দেয়ার ইজ এ স্মোক ইন দ্য এয়ার, সামথিং হ্যাজ কট ফায়ার, এই দুইটা বাক্যের ভিতরে প্রিমাইস কোনটা, কনক্লুশন কোনটা? হি হ্যাজ গট বোথ জিপিএ 5 ইন এসএসসি এন্ড হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এর ভিতর প্রিমাইস কোনটা, কনক্লুশন কোনটা, কেউ একটু বলেন। তো কনক্লুশনটা হচ্ছে সে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকে কনক্লুশন ভেরি করা গুড। হচ্ছে। আর প্রিমাইসটা হচ্ছে সে মানে কনক্লুশনটা এই জন্যই করা হচ্ছে কারণ সে এসএসসি এবং এইচএসসি তে হ্যাঁ, জিপিএ 5 পেয়েছে। এক্স্যাক্টলি। আমি যে আগুন ধরেছে, অনেকে বলে আগুন ধরছে বিলাই বিধায় তো স্মোক, So না, he is a brilliant আমি student. কনক্লুশন আসছি কিসে, কনক্লুশন হচ্ছে আগুন ধরেছে, আগুন ধরা কিন্তু বলা ছিল না, এই কনক্লুশনটা সিদ্ধান্তে আসছে কিসের উপর ভেতরে, বাতাসে ধোঁয়া দেখার পরে। সো আমাদের প্রিমাইস এবং কনক্লুশন আইডেন্টিফিকেশনটা খুব জরুরি। আচ্ছা, এবার আসি আর্গুমেন্টে। এর পাশাপাশি আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে অ্যাজাম্পশন। আমরা যে কোনো ডিসিশন নেই, উই take decision based on assumption. Every decision we make in our life based on assumption. আমরা আমাদের জীবনে যতটা ডিসিশন নেই, প্রত্যেকটা ডিসিশন নেই হচ্ছে অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে। প্রত্যেকটা ডিসিশন, আপনারা মনে করেন এই যে এখানে যে যারা ভর্তি হয়েছেন তারা মনে করেছেন হয়তো ভালো ক্লাস হবে, এটার উপর ভিত্তি করে এক মিনিট। সরি, গেস্ট আসছিল, আর বলেন না। এবার আসি আমরা হচ্ছে অ্যাজাম্পশন নিয়ে কথা বলি। হোয়াট ইজ অ্যান অ্যাজাম্পশন? আমরা বললাম না বেসড অন অ্যাজাম্পশন আমরা প্রত্যেকটা ডিসিশন নেই। আপনারা যখন এখানে ভর্তি হয়েছেন আপনারা মনে করছেন এখানে ভালো ক্লাস হবে, তারপরে মনে করেন হোক বা না হোক ক্লাস, মানে আপনারা হোক বা ক্লাস না হোক, বাট আপনারা অ্যাজিউম করেছেন এখানে ভালো ক্লাস হবে, এরপরেই কিন্তু আপনার ডিসিশন, ভর্তির ডিসিশন নিয়েছেন। ঠিক একই ভাবে যে ব্যক্তি বলেছেন যে আগুন ধরেছে, সে কিন্তু চিন্তা করেছে যে ধোঁয়া তখনই হলো যখন আগুন লাগে, এরপরে ডিসিশন নিয়েছে যে আগুন লেগেছে। এভরি ডিসিশন উই মেক বেসড অন অ্যাজাম্পশন। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা ডিসিশন অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে। এই যে জিপিএ 5 পেয়েছে, যে আপনি ধরে নিছেন যে যারা জিপিএ 5, সকল জিপিএ 5 পাওয়া কি ভালো স্টুডেন্ট? অফকোর্স না। কিন্তু আপনি কেন তাকে ব্রিলিয়ান্ট বলেছেন? কারণ আপনি মনে করেছেন, আপনি তাকে মনে করেছেন কি তাহলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা, যাই হোক, এটা ক্রিটিক্যাল রিজনিং এর ক্লাস। আমি আরেকটা জিনিস বলি, খুব ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন আপনারা। আর একটা জাস্ট নো অফেন্স, এটা নেগেটিভ ভাবে নিবেন না। মনে করেন আপনারা কেউ আমাকে বলেন, আপনি মনে করেন বাসায় গিয়েছেন, বাসায় যাওয়ার পরে মনে করেন আপনার কাজিনরা আসছে, কাজিনরা বেড়াতে আসছে, কাজিন আছে গিয়ে আপনার আর কি আঙ্কেল কাজিন এরা বেড়াতে আসছে। এখন আপনি যখন আপনার রুমে ঢুকছেন, ঢুকে যে দেখেন যে আপনার যে কাজিন, সে মোটামুটি মানে কি কাপড় চুপড় ছাড়া ঘুমায় আছে। ঠিক আছে, আপনি কি করবেন?
একটু বলবেন না যে কেউ, আপনি কি করবেন বলেন? এনিয়ন, কেউ কথা বলে না, বিব্রত হয়ে গেছে সবাই। এনিয়ন, কেউ কথা বলে না ভাই, লিখে দেন অন্তত। যদি ঘুমায় থেকে সেটা তো কাজ নেই। রুম থেকে বের হয়ে চলে আসবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি না, আমি করব কি, আমি যে ছোট বাচ্চা তো, একটু কোলে তুলে নিয়ে একটু আদর করব। আমার কথাটা কি বুঝতে পারছেন? এই যে আপনি যে বললেন যে আপনি বের হয়ে আসবেন, কারণ আপনি মনে করছেন আপনার কাজিন, যে কাজিনটাকে ধরে নিয়েছেন, সে হচ্ছে একটা বয়স্ক, প্রাপ্ত বয়স্ক, তাই না? আর আমি ধরে নিয়েছি ছোট একটা বাচ্চা। মানে আমি জাস্ট আপনাকে এমনি জাস্ট বললাম যে ইস্যুটা হচ্ছে এইরকম, আমরা যেমন অ্যাজিউম করব আমাদের ডিসিশনটা ঠিক সেই রকম হবে। যেমন হচ্ছে যে আমি বললাম না ধোঁয়া, আমি হচ্ছে ওই যে মশা মারার ধোঁয়ার কথা বলেছি, কিন্তু আপনি কেন আগুন ধরেছেন? কারণ আপনি আগে থেকে অ্যাজাম করে নিয়েছেন, এবং আপনার অ্যাজামশনটা যেমন হবে আপনার কনক্লুশনটা তেমন হবে। এবং একটু ভালো করে খেয়াল করেন, আপনার অ্যাজামশনও কিন্তু আপনার কনক্লুশনকে এস্টাবলিশ হতে সহায়তা করে। তাহলে কনক্লুশন, প্রিমাইস, অ্যাজাম্পশন, তিনটা জিনিস আর্গুমেন্টে থাকে। কনক্লুশন হচ্ছে গিয়ে মেইন পয়েন্ট অফ দ্য আর্গুমেন্ট হুইচ ইজ সাপোর্টেড বাই প্রিমাইস এন্ড অ্যাজাম্পশন। আর প্রিমাইস অ্যাজাম্পশন দুইটাই এক ধরনের লজিক, তবে প্রিমাইসটা ব্যক্ত কারণ, অ্যাজাম্পশনটা হচ্ছে অব্যক্ত কারণ। বাট প্রিমাইস এবং অ্যাজাম্পশন মোর অর লেস সিমিলার। সবাই কি ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এবার আর্গুমেন্টকে দুই ভাগে ভাগ করা যায়, ডিডাকটিভ আর্গুমেন্ট, ইনডাকটিভ আর্গুমেন্ট। আর্গুমেন্টকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্ট আর একটা হচ্ছে ইনডাকটিভ আর্গুমেন্ট। ডিডাকটিভ আর্গুমেন্ট কাকে বলে? ডিডাকটিভ আর্গুমেন্ট হচ্ছে যে সেই ধরনের আর্গুমেন্ট, আপনার প্রিমাইস যদি সত্যি হয়, ইট ইজ ইম্পসিবল ফর দ্য কনক্লুশন টু বি ফলস। আপনার প্রিমাইসটা যদি সত্যি হয়, আপনার কনক্লুশন মিথ্যা হওয়ার কোনো চান্স নাই, ইটস গোয়িং টু বি ট্রু। ঠিক আছে, ইট গোয়িং টু বি অবভিয়াস, এটা অবভিয়াস হয়ে যাবে। ইট ইজ ইমপ্লাইড, এটা ইমপ্লাইড হয়ে যাবে। যেমন ডিডাকটিভ আর্গুমেন্ট কি, ম্যান ইজ মর্টাল, আই এম এ ম্যান, সো আই এম মর্টাল। এখন এই যে আই এম মর্টাল, এটা হচ্ছে কনক্লুশন। এখন দেখেন তো আপনার কনক্লুশনটা মিথ্যা হওয়ার কোনো চান্স আছে যদি আপনার প্রিমাইসটা সত্যি হয়? এখানে প্রিমাইস কোনটা? ম্যান ইজ মর্টাল, আই এম এ ম্যান, এই দুইটাই কিন্তু প্রিমাইস। এই দুইটা প্রিমাইসের উপর ভিত্তি করে, ম্যান ইজ মর্টাল, আই এম এ ম্যান, এই দুইটা প্রিমাইস যদি সত্যি হয়, তাহলে কিন্তু আমার তাহলে কিন্তু আমার কি হবে, কনক্লুশনটাও সত্যি হবে। কনক্লুশন ইজ গোয়িং টু বি অবভিয়াস। এখন পরীক্ষাতে কি রকম দেওয়া থাকবে? পরীক্ষাতে দুই ধরনের কোশ্চেন থাকে, একটা হচ্ছে গিয়ে ইনফারেন্স কোশ্চেন, আর একটা হচ্ছে যে কনক্লুশন কোশ্চেন। যেখানে প্রিমাইসটা দেওয়া থাকে, যেখানে এরকম প্রিমাইসটা দেওয়া থাকবে, ম্যান ইজ মর্টাল, আই এম এ ম্যান, তারপরে আপনারা প্রশ্নগুলো পড়ে অনেকেই বুঝতে পারবেন না, মানে যদি ক্লাস না করে যান, প্রথমে প্রশ্ন পড়ে অনেকে বুঝতে পারে না কি চাইছে। তারপর বলবে ইফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইজ ট্রু, যদি উপরের কথাটা সত্যি হয়, উই ক্যান ইনফার ফ্রম দ্য অ্যাবভ স্টেটমেন্ট, উপরের কথা থেকে আমরা কি ধারণা করতে পারি, ইনফার করতে পারি, এটা আমাকে কি ইনফার করতে সহায়তা করছে? ঠিক আছে, আমাকে আমাকে কোন জিনিসটা চিন্তা করতে সহায়তা করতেছে? ফ্রম দ্য অ্যাবভ স্টেটমেন্ট উই ক্যান কনক্লুড দ্যাট, উপরের স্টেটমেন্ট থেকে আমি কি সিদ্ধান্তে পৌঁছাতে পারি? ফ্রম দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইট ইজ ইমপ্লাইড দ্যাট, এখান থেকে এটা ইমপ্লাই করে, কি ইমপ্লাই করে? এই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে। অথবা বলতে পারে উই ক্যান ডিডিউস ফ্রম দ্য অ্যাবভ স্টেটমেন্ট, উপরের স্টেটমেন্ট থেকে আমি কি ডিডিউস করতে পারি? ডিডিউস মানে কি? ডিডিউস মানে হচ্ছে যে নির্যাসটা বের করে, এটা মূল কি বুঝাইতে চাইছে। তাহলে ডিডাকটিভ আর্গুমেন্টটা কি বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করবেন বা বলবেন বুঝতে পেরেছেন কিনা। জি স্যার। জি স্যার। ওকে, ডিডাকটিভ আর্গুমেন্টে গেলে এরপর হচ্ছে ইন্ডাকটিভ আর্গুমেন্ট। ইন্ডাকটিভ আর্গুমেন্ট হচ্ছে কি, আপনি আপনার প্রিমাইস সত্যি হলে ইউ ক্যানট বি শিওর অ্যাবাউট ইউর কনক্লুশন। আপনার প্রিমাইস যদি সত্যি হয়, আপনি কনক্লুশন সম্পর্কে নিশ্চিত হতে পারবেন না, ইউ ক্যানট বি শিওর অ্যাবাউট ইউর কনক্লুশন। আপনি আপনার কনক্লুশন সম্পর্কে নিশ্চিত হতে পারবেন না। যেমন দেখেন, সাম কারস আর রেড, মুনির হ্যাজ এ কার, সো দ্য কার ইজ রেড। এখন বলেন তো গাড়িটা লাল, এটা কি? গাড়িটা লাল, ঠিক আছে, বলা যাবে? বলেন, গাড়িটা লাল বলা যাবে?
গাড়িটা লাল বলা যাবে, কারণ এখানে কোন মানে এক্স্যাক্টলি তো কারের কথা বলা হয়নি, আর এখানে তো দুটো গাড়ির কথা বলা আছে যে সাম ওই কালার রেড, তো এখানে যে সাম কোনো কার্সার রেড মানে কি? সাম কার্সার রেড মানে কিছু কি? কিছু গাড়ি লাল। কিছু গাড়ি আমি ডিরেক্টলি বলা রাস্তাঘাটে যায় না। আমি বলি, রাস্তাতে আমি অনেকগুলো গাড়ি দেখি, গাড়ির ভিতরে সাদা কালো নীল, কিছু গাড়ি দেখি সাদা, কিছু গাড়ি দেখি লাল, কিছু গাড়ি দেখি নীল। এখন কিছু গাড়ি লাল, মনির বললো যে আমি একটা গাড়ি কিনছি, তাহলে কিছু গাড়ি লাল, মনির তুমি একটা গাড়ি কিনছো, তোমার গাড়ি লাল বলা যাবে? না, বলা যাবে না। লাল যে না এটা বলা যাবে? না, এটাও বলা যাবে না। এটাও বলা যাবে। ইউ ক্যানট বি শিওর অ্যাবাউট ইউর কনক্লুশন ইভেন ইফ ইউর প্রিমাইস আর ট্রু। আপনার প্রিমাইস সত্যি হলেও আপনি আপনার কনক্লুশন সম্পর্কে নিশ্চিত হতে পারবেন না। সো ইট ইজ গোয়িং টু বি ইন্ডাকটিভ আর্গুমেন্ট। ইউ ক্যানট বি শিওর অ্যাবাউট ইউর কনক্লুশন। এখন আমি যদি বলি এই যে কনক্লুশন আমি টাইনে ফেললাম তোমার গাড়িটা লাল, গাড়িটা লাল হবে, কোন কথাটা এখান থেকে কোন কি কথাটা বললে, এখানে কি কথা বললে গাড়িটা লাল হবে? এভরি। ভেরি গুড। আমরা যদি অল অল কার্স বলি অথবা এভরি কার, অল বা এভরি কার যদি বলি, তাহলে কিন্তু আমার কি হবে? আমি আসলে প্যাড ব্যবহার করছি না। আমি যদি অল কার্স আর রেড, মনির হ্যাজ এ কার, সকল গাড়ি লাল, মনির একটা গাড়ি আছে, তাহলে গাড়িটা লাল। গাড়ির জিনিসটা ইন্ডাকটিভটা ডিডাকটিভ হয়ে গেল না? ইন্ডাকটিভটা ডিডাকটিভ হয়ে গেল না? হ্যাঁ। হ্যাঁ। সো আমাদের থাকবে কি, অনেক সময় কনক্লুশন দেওয়া থাকবে হুইচ ইজ ইন্ডাকটিভ, আমার প্রিমাইস দেওয়া থাকবে না। তখন বলবে দ্য কনক্লুশন বেসড অন, এরকম প্রিমাইস দেওয়া থাকবে কনক্লুশন, সো দ্য কার ইজ রেড, আপনি এই কনক্লুশন টানা রয়েছে, তারপরে বলবে দ্য কনক্লুশন ডিপেন্ডস অন হুইচ অফ দি ফলোইং অ্যাজাম্পশন, তখন দ্য কনক্লুশন ডিপেন্ডস অন অন হুইচ প্রিমাইস, কোন প্রিমাইসটার উপর বেস করে কনক্লুশন, দ্য কনক্লুশন উড বি ভ্যালিড, কনক্লুশনটা যুক্তিযুক্ত হবে কোনটা সত্যি হলে। তার মানে কিছু কিছু ক্ষেত্রে আপনার কি দেওয়া থাকবে, কনক্লুশন দেওয়া থাকবে, আপনাকে ড্র করতে বলবে এর প্রিমাইসটা বা কনক্লুশনটা ড্র করো, এই অ্যাজাম্পশনটা ড্র করো। আপনারা কি আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত ডিডাকটিভ ইন্ডাকটিভ আর্গুমেন্ট মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে গেলাম। ওকে। সো ডিডাকটিভ ইন্ডাকটিভ আর্গুমেন্ট, ইন্ডাকটিভ আর্গুমেন্ট আসলে আমাদের কিছু কিছু কোশ্চেন, এই যে কিছু কিছু কোশ্চেনের কনক্লুশন দেওয়া থাকবে আপনাকে প্রিমাইস বা অ্যাজাম্পশন, এগুলোকে বলা হয় অ্যাজাম্পশন কোশ্চেন। এগুলো নিয়ে আমরা পরে দেখব। এখন মজার ব্যাপার কি জানেন, পরীক্ষার হলে যদি আমি এই প্রশ্নটাই দিয়ে দিতাম ইউ হ্যাভ এ কার সো ইট মাস্ট বি রেড, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে প্রশ্নের উত্তরটা বাদ দিত সেটা হচ্ছে অল কার্স আর রেড। বিলিভ করেন আর না করেন, এখন হয়তো আপনারা বাদ দিবেন না, কিন্তু আমি যদি প্রথমে আপনাদের পরীক্ষাটা নিতাম, আপনারা অল কার্স আর রেড এটাই প্রথমে বাদ দিতেন। কারণ কি জানেন, এই কার অল কার্স তো লাল না। সো আমাদের ভিতরে একটা ক্রিটিক্যাল রিজনিং সলভ করতে গেলে ভ্যালিডিটি ভার্সেস ট্রুথ, এটা নিয়ে একটা কনফিউশন কাজ করে যে দূর জিনিসটা তো সত্যি না। কিন্তু যখন ক্রিটিক্যাল রিজনিং আপনি করবেন, আপনাকে ভ্যালিডিটি ভার্সেস যে ট্রুথ, এই বিষয়টার ক্ষেত্রে আপনি কখনো পৃথিবীতে কি ঘটছে কোনটা সত্যি মিথ্যা না, আপনাকে জিনিসটাকে ভ্যালিড করতে হবে, সেটা মিথ্যা হোক আর সত্যি হোক। বুঝতে পেরেছেন? সো ভ্যালিডিটি নিয়ে আপনারা কাজ করবেন ক্রিটিক্যাল রিজনিং বা ইন্ডাকটিভ আর্গুমেন্টের সময়, যেটা আপনার সত্যি হোক বা মিথ্যা হোক, আপনার আর্গুমেন্টকে স্ট্রং করতে, আপনার আর্গুমেন্টকে এস্টাবলিশ হতে যেটা সহায়তা করবে সেটা নিয়ে আপনি কাজ করবেন, ভ্যালিডিটি নিয়ে, নট উইথ দ্য ট্রুথ। ক্লিয়ার? জি স্যার। এখন দেয়ার আর সাম ব্যারিয়ার্স, আমাদের জেনারেলাইজেশনস এর বেশ কিছু ব্যারিয়ার আছে। ব্যারিয়ার, ঠিক আছে? আমাদের ক্রিটিক্যাল রিজনিং যখন করি, তখন হচ্ছে কি সবচেয়ে বড় যে সমস্যা, তিনটা সমস্যা আমি আইডেন্টিফাই করছি, এটা আমারই আইডেন্টিফাই করা। একটা হচ্ছে জেনারেলাইজেশনটা আমি আইডেন্টিফাই করি না, আমি এক জায়গায় পাইছি, আর এই জিনিসগুলো আমার আর কি লেখা। সেটা হচ্ছে যে জেনারেলাইজেশন বা স্টিরিওটাইপিং। আমরা হয় কি মানে ব্যাপারটা হচ্ছে যে মানে একটা খাঁচার ভিতরে আবদ্ধ থাকি, একটা খাঁচা, আমরা আমাদের ভিতরে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আমরা বিশ্বাস করি যা আমরা বিশ্বাস করতে চাই। এটা কি আপনারা স্বীকার করেন? আমরা বিশ্বাস করি যা আমরা বিশ্বাস করতে চাই। ঠিক আছে? আপনি যদি মনে করেন হচ্ছে যে
এখন আমি এই যে সোশ্যাল মিডিয়ায় দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখলে আহ, মনে করেন হচ্ছে যে এই যে আমাদের মানে দেখছি মানে বিভিন্ন জায়গায় দেখলাম যে হচ্ছে যে যা মানে যে ছেলেটা যে মেয়েটা ওই যে একটা মেয়ের হত্যা হলো না, আল্লাহ না করুক আর কি, এই যে যাকে যখন ধরার পরে সেটা হচ্ছে যে বললো যে দেখলাম আজকে ফেসবুকে দেখলাম যে সে হচ্ছে জামাতের কর্মী ছিল নাকি ভাই, এবং দেখলাম যে প্রচুর পরিমাণে গালিগালাজ এবং একটু কয়েকজনের প্রোফাইলে একটু ঘুরে দেখলাম যে তারা বিএনপি মনস্ক। তো একটু একটু ভালো করে দেখেন তারা আসলে বিশ্বাস করে কোনটা, যেটা তারা বিশ্বাস করতে চায়। আবার মনে করেন হচ্ছে যে 10% চাঁদাবাজি নিয়ে যদি কেউ বলে, দেখবেন যে একদম জামাতের বা বিয়ে জামাত এই যে কি যেন এনসিপি যারা একদম সবাই বিশ্বাস করবে, কারণ তারা ওইটা বিশ্বাস করতে চায়। আমি কাউকে ডিফেন্ড করছি না, কাউকে করছি না, মানে আমরা বিলিভ করি যাটা আমরা বিলিভ করতে চাই। সেক্ষেত্রে হচ্ছে যে মনে করেন হচ্ছে যে কি বলা চলে, এই যে সোশ্যাল মিডিয়া দেখা যায় যে ইসলাম সম্পর্কে কোনো কিছু বললে একদম মুসলিম যারা আছে সবাই সবকিছু বিশ্বাস করতে চায়, আবার যারা হিন্দু আছে তারাও ওটা জোর করে তাদের বিশ্বাস করতে চায়। তো এটা হচ্ছে যে এক ধরনের জেনারেলাইজেশন বা স্টিরিওটাইপিং, মূল বিষয়বস্তুতে না যে, আমি দুই পক্ষেরই কথা বলছি, দুই পক্ষের মূল বিষয়বস্তুতে না যে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটাকে বিশ্বাস করে নেওয়া, এই জেনারেলাইজেশন বা স্টিরিওটাইপিং করা যাবে না। আমি গত ক্লাসে হয়তো একটা এক্সাম্পল বলেছিলাম, অজপাড়া গা থেকে একটা ছেলে আপনাদের ঢাকা শহরে আসলে ঢাকা শহরের ছেলেপেলেরা তার সম্পর্কে কি, তো কি ধারণা পোষণ করবে যে এটা একটা খ্যাত গাইয়া, ব্যাপারটা এরকম। এটাই হচ্ছে জেনারেশন, দ্য গাই কেম ফ্রম দ্য ভিলেজ মাইট বি স্মার্টার দ্যান ইউ, মোর নলেজেবল দ্যান ইউ, মোর হ্যান্ডসাম দ্যান ইউ। আমিও কিন্তু খুব গ্রাম থেকে আসছি, মানে আপনারা জানেন, মানে আমি একদম অজপাড়াগা থেকে আসছি, মোংলা বন্দর ওই ওই জায়গা খাল সাপ্লাইছি, মানে ইট ওয়াজ কমপ্লিটলি আর কি গ্রামের হচ্ছে যে এনভায়রনমেন্ট, শহরও না আর কি, একদম গ্রাম। তো সেই গ্রাম থেকে আমরা হচ্ছে আমি পড়াশোনা করেছি আসছি, বাট দ্য ইস্যু ইজ দ্য গাই কেম ফ্রম দ্য ভিলেজ বা মাইট বি স্মার্টার দ্যান মোর নলেজেবল, কিন্তু আপনি কি অধিকাংশ ক্ষেত্রে খ্যাত, তাহলে এটাও খ্যাত। এটাই হচ্ছে স্টুডেন্ট, এটা করা যাবে না। নাম্বার টু হচ্ছে যে এক্সট্রিম ওয়ার্ডিং যদি উল্লেখ করা না থাকে, তাহলে এক্সট্রিম ওয়ার্ডিং এর কথাটাকে অ্যাভয়েড করতে হবে। আমি বললাম যে ভাই আপনি আমার ক্লাসটা করেন, আশা করি আপনার জন্য ভালো লাগবে এবং আপনি খুব ভালো হবে, ঠিক আছে? এই যে আমি বললাম আশা করি আপনার ভালো লাগবে বা ভালো হবে, আমি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা ক্রিটিক্যাল রিজনিং আমি ভালো পড়াই, এই যে আমি কথাটা বললাম। একজন যে বললো এই যে স্টুডেন্টদের ভিতরে, আমি স্টুডেন্টের ভিতরে মুড়িদানা ভাব দেখি, মানে আপনাদের বলছি না, মানে এই যে যারা মানে বিভিন্ন টিচার যারা ফলো করে, মনে হয় যেন টিচারের কোনো দোষ নাই, মানে দুই পক্ষ হয়ে যায় যে কোনো ইস্যু হলে টিচারদের দুই পক্ষ হয়ে একদম গালাগালি দেয়, যে এরা গালাগালি করে মরে, টিচাররা যেমন তেমন এরা গালাগালি করে, মানে যে যাকে ফলো করে তারা তাদেরকে গালাগালি করে মারে। তো এই একটা বিষয় হচ্ছে যে একজন বলে ফেললো যে স্যার হচ্ছে যে বলছে, আমি বলছি ভালো, সে বলছে হি ইজ দ্য বেস্ট। এই যে যেটা বলা নাই, এই বেস্ট কথাটা বলা নাই, তাহলে আপনি এক্সট্রিম ওয়ার্ডিং গুলো অ্যাভয়েড করবেন, যেটা বলা আছে সেটা। এবং আপনার আর্গুমেন্টে যে কোশ্চেন যে জিনিসটা বলা আছে, ইনফারেন্স কোশ্চেন বা কনক্লুশন কোশ্চেন, তার যা বলা আছে তার বাইরে থেকে কোনো কিছু আমদানিও করা যাবে না, অ্যাজাম্পশনও করা যাবে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? যেমন আমি যদি বলি, আমরা প্রথমে যেটা বলেছিলাম যে সে আগুন লেগেছে, মানে ধোঁয়া উঠছে, সে বলছে আগুন লেগেছে, এটা কিন্তু অনেক ধরনের জেনারেলাইজেশন, কারণ ধোঁয়া অনেক কারণে উঠতে পারে, ঠিক আছে? আমি যখন বলেছিলাম জিপিএ 5 পেয়েছে, অধিকাংশ জিপিএ 5 পাওয়া ভালো স্টুডেন্ট সবাই কিন্তু না। তো এই ধরনের জেনারেলাইজেশনটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? যাই হোক, আমরা মোটামুটি ভাবে আমাদের আহ মানে ই ক্রিটিক্যাল রিজনের বেসিক যে আলোচনা আছে সেটা করেছি, এখন আমরা আলোচনায় চলে যাব। আমরা আলোচনায় চলে যাব এবং আলোচনার ক্ষেত্রে আমরা কিভাবে কি সমাধান করব সেটা। প্রথম কথা একটু ভালো করে খেয়াল করেন, আপনারা যখন পড়বেন সেটার ক্ষেত্রে এইভাবে বলতেছে, একটা কোম্পানির দুইটা ডিভিশন, একটা কোম্পানির দুইটা ডিভিশন পারফর্ম উইথ রিমার্কেবল কনসিস্টেন্সি, তারা পারফর্ম করছে
রিমার্কেবল কনসিস্টেন্সি, ধারাবাহিকভাবে পারফর্ম করছে ওভার দ্য পাস্ট 3 ইয়ার্স, গত 3 বছর। গত 3 বছরে দুইটা ডিভিশন কনসিস্টেন্টলি তারা পারফর্ম করে গেছে। ইন ইচ অফ দোজ ইয়ার, এই বছরগুলোতে the pharmaceutical division has accounted for, তার অ্যাকাউন্টেড হয়েছে for roughly 20% of টাকা সেল। তারা 20% যত সেল হয়েছে তার 20% টাকা সেলে তারা হচ্ছে যে পারফর্ম করে গেছে। ভালো করে খেয়াল করেন, তারা গত 3 বছরে যা হয়েছে তার 20% যত সেল হয়েছে, যেগুলো এইগুলো হচ্ছে ফার্মাসিউটিক্যাল কত করছে 20%, ফার্মাসিউটিক্যাল ডিভিশন 20% সেল, টোটাল সেলের 20% করছে। and 40% of profit, ঠিক আছে, এরা ফার্মা করছে 20% সেল আর প্রফিট করছে হচ্ছে যে 40%। প্রফিট করছে কত পার্সেন্ট? 40%। ভালো করে খেয়াল করেন, কোম্পানির দুইটা ডিভিশন আছে, দুইটা ডিভিশনের ভিতরে কি বলছে, ফার্মাসিউটিক্যাল ডিভিশন টোটাল যত সেল হয়েছে তার 20% সেল করছে, কিন্তু মাস শেষে যখন বছর শেষে যখন প্রফিট হিসাব করা হয়েছে তখন দেখা গেছে ওরা 40% প্রফিট করছে। তারপরে কি বলছে, এন্ড দ্য কেমিক্যাল ডিভিশন ফর দ্য ব্যালেন্স, এবং কেমিক্যাল ডিভিশনটা ব্যালেন্স করছে মানে কি, কেমিক্যাল যেটা করছে, কেমিক্যালটা ব্যালেন্স করছে মানে কি, বাকিটা করছে। ব্যালেন্স মানে কি, বাকিটুকু করছে, মানে 80% সেল করেছে আর 60% প্রফিট করেছে। আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বলছি স্যার। তার মানে কি, আমি যদি ধরি, মনে করেন টোটাল 1 লক্ষ টাকার সেল ছিল, ধরেন আমি ধরলাম টোটাল 1 লক্ষ টাকার সেল ছিল। 1 লক্ষ টাকার সেল থাকলে 1 লক্ষ টাকার 20% মানে কত, 20,000 টাকা সেল করছে হচ্ছে কে, ফার্মাসিউটিক্যাল ডিভিশন, আর কেমিক্যাল ডিভিশন বাকি 80,000 টাকা সেল করেছে। মানে আমরা যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করি, আচ্ছা, কিন্তু বছর শেষে যে মনে করেন 30,000 টাকা লাভ করছে। এখন 30,000 টাকা যদি লাভ করে, টোটাল প্রফিটের 60%, 30,000 60% কত, 18,000 টাকা প্রফিট করছে হচ্ছে কে, কেমিক্যাল ডিভিশন, আর 30,000 টাকা 40% হচ্ছে 12,000 টাকা প্রফিট করছে কে, ফার্মাসিউটিক্যাল ডিভিশন। সবাই বুঝতে পেরেছেন কিনা আমার বক্তব্য? একটু বলবেন সবাই বুঝতে পেরেছেন কিনা। হ্যালো, জি স্যার। ওকে। এখন আমার উত্তর দেখার দরকার নাই, আপনারা এই যে বক্তব্য আছে এই বক্তব্যের উত্তর দেখার দরকার নাই। আপনারা আমাকে বলেন, এই যে এই পারফরমেন্সটা দিলাম, এই পারফরমেন্স নিয়ে আপনারা আমাকে বলেন, এই পারফরমেন্স থেকে আপনারা কি বুঝেন বা আপনাদের কি ধরনের আর কি চিন্তা আসে এই পারফরমেন্সটা দেখে। জাস্ট আমি যদি দুইটা ডিভিশনের এই যে চিত্র আপনাদের তুলে ধরলাম, নাও ইউ সে, আপনি বলেন, আপনি অ্যান্সার দেখার দরকার নেই, আপনি বলেন এখান থেকে কি আমরা পাচ্ছি বা কি বলতে পারি। আপনারা আপনাদের এই পারফরমেন্স থেকে আপনারা বলেন কি বলা যায়। এনিওয়ান, ফার্মাসিউটিক্যাল ডিভিশন 20,000 টাকা সেল করছে, 12,000 টাকা প্রফিট করছে। কেমিক্যাল ডিভিশন 80,000 টাকা সেল করছে, 18,000 টাকা প্রফিট করছে। এখান থেকে কি বলা যায়, একজন কথা বলেন কেউ। অ্যান্সার না, আপনার কি মনে হচ্ছে এই বক্তব্যটা থেকে? স্যার অপশন চারটা পড়া যাচ্ছে না, ওটা একটু উপরে উঠাই আপনাকে দেন। অপশন পড়তে হবে না তো, অপশন তো পড়তে হবে না। আমি বলছি আপনি যা বলা হয়েছে এখান থেকে আপনি ধারণা করেন। স্যার এখানে বলা যায় যে কেমিক্যালস এর কন্ট্রিবিউশন বেশি, সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল যেটা আছে ওটার হলো কম কন্ট্রিবিউশন। কেমিক্যালের কন্ট্রিবিউশন বেশি, হ্যাঁ সেটা তো বোঝাই যাচ্ছে। কেমিক্যাল 80,000 টাকা সেল করছে আর 8,000 টাকা প্রফিট করছে, এটা তো বলাই আছে।
এই যে 18,000 আর 80,000 টাকা সেল করে 18,000 টাকা প্রফিট করছে, আর এটা 20,000 টাকা সেল করে 12,000 টাকা প্রফিট করছে। এখান থেকে কিছু বলতে পারেন কিনা আপনারা? এনিওয়ান? একটু চেষ্টা করেন। আচ্ছা, বলতেছে একজন বলতেছে ফার্মাসিউটিক্যালের প্রফিট বেশি। আসলে কি প্রফিট তো বেশি হচ্ছে কি কেমিক্যালের 18,000 আর 12,000, তাহলে ফার্মাসিউটিক্যালের প্রফিট কেন বেশি বললেন? আমি তানিমুল, তানিমুল আমাকে একটু বলেন আপনি প্রফিট কেন বেশি বললেন? পার সেল, ভেরি গুড, ভেরি গুড। দেখেন কেমিক্যাল সেল করতেছে 20,000 টাকা কিন্তু তার প্রফিট করতেছে 12,000 টাকা, আর 80,000 টাকা সেল করে প্রফিট করতেছে 18,000 টাকা। তার মানে ফার্মাসিউটিক্যাল ডিভিশনের প্রফিট রেটটা বেশি বা প্রফিটেবিলিটির হারটা বেশি, তাই তো? এখন এইখান থেকে এই ধরনের কথা আমাদের কোন অপশনে আছে দেখেন তো? এই যে এবিসিডি অপশনে দেখেন তো কোথায় আছে আমাদের? তো সিতে দেখেন থ্রিতে, থ্রিতে আছে দেখেন। আর কারো দেখেন রিগার্ডিং দ্য পাস্ট 3 ইয়ার, গত 3 বছরে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি প্রপারলি ইনফার ফ্রম দ্য স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট থেকে কোনটা ধারণা করা যায়? এখানে আপনারা বেশ কয়েকজন, একজন প্রথমেই যেটা বলছেন সে হচ্ছে ভুল বলেছেন। আমি বলেছি ইনফারেন্স কোশ্চেন বা কনক্লুশন কোশ্চেন থেকে বাইরে থেকে কিছু আমদানি করা যাবে না বা নিজের মতো করে ধারণা করা যাবে না। এখানে ব্যবসা বাড়তেছে এইরকম কোনো কথা বলা আছে কিনা? সাব্বির লিখেছেন ফার্মাসিউটিক্যাল বিজনেস আর গ্রোয়িং, ফার্মাসিউটিক্যাল বিজনেস আর গ্রোয়িং, এরকম কোনো কিছু বলা আছে কি? এরকম কোনো কিছু কিন্তু বলা নাই। সো আমাদের এইখানে যা আছে এই কথার উপর ভিত্তি করে আমাদের ভাবতে হবে দ্য কেমিক্যাল ডিভিশন হ্যাজ রিয়ালাইজ লোয়ার প্রফিট পার টাকা দেন ফার্মাসিউটিক্যাল ডিভিশন। কেমিক্যাল ডিভিশনের প্রফিট রেটটা কম ফার্মাসিউটিক্যাল ডিভিশন থেকে, যত টাকা সেল হয় সেই সেল অনুপাতে প্রফিটটা কম। আচ্ছা, কোনো কনফিউশন আছে কিনা? আমি কি নেক্সট কোশ্চেনে যেতে পারি? এটা আমি আগের দিন পড়াইছিলাম, এই জন্য আমি এটা স্কিপ করে যাই। আচ্ছা, এখন দেখেন আরেকটা হচ্ছে যে অ্যাজাম্পশন কোশ্চেন করি। অ্যাকর্ডিং টু নিউ অফিস স্মোকিং রেগুলেশন, অফিসের নতুন স্মোকিং নীতিমালা অনুযায়ী, অফিসের নতুন স্মোকিং নীতিমালা অনুযায়ী শুধুমাত্র সেই সকল এমপ্লয়ি হু হ্যাভ এনক্লোজড অফিস, যাদের কিনা এনক্লোজ অফিস আছে, বদ্ধ অফিস আছে বা অফিস রুম আছে, রুম যাদের আছে, মে স্মোক অ্যাট দেয়ার ডেস্ক, যাদের রুম এনক্লোজ ঢাকা ঘেরা আছে, যাদের রুম করা আছে, তারা তাদের ডেস্কে বসে স্মোক করতে পারে অফিসের নতুন নীতিমালা অনুযায়ী। আচ্ছা, এরপরে বলতেছে কি ভার্চুয়ালি অল এমপ্লয়িজ উইথ এনক্লোজড অফিস, ভার্চুয়ালি যে সকল এমপ্লয়ি যাদের এনক্লোজ অফিস আছে, রুম আছে, তারা প্রফেশনাল লেভেল। এনক্লোজ অফিস আছে যারা, তারা প্রফেশনাল লেভেল। এখন ভার্চুয়ালি অল সেক্রেটারিয়াল এমপ্লয়িজ ল্যাক এনক্লোজ অফিস, এবং ভার্চুয়ালি সেক্রেটারি লেভেলের যত এমপ্লয়ি আছে তাদের হচ্ছে যে কি আছে? এনক্লোজ অফিস নাই, ল্যাক আছে। ঠিক আছে? দেয়ারফর সেক্রেটারিজ হু স্মোক, এই কারণে যে সেক্রেটারি যারা স্মোক করে তাদেরকে এনক্লোজ অফিস দিতে হবে। এখানে কনক্লুশন কোনটা? প্রথম কথা আসেন, আমরা কনক্লুশন কোনটা টানছি? এখানে কনক্লুশন কোনটা টানছি? দেখেন দেয়ারফর, এই যে বলেছিলাম দেয়ারফর সেক্রেটারি যারা স্মোক করে তাদেরকে এনক্লোজ অফিস দিতে হবে। একটা মামুবাড়ির আবদার না? আমার কিন্তু কনক্লুশন এইটা যে সেক্রেটারি যারা স্মোক করে তাদের অফিস রুম বানায় দিতে হবে। এটা হচ্ছে মামুবাড়ির আবদার। দেয়ারফরের পরে যেটা আছে সেটা হচ্ছে আমার কনক্লুশন। এখন বলছি হুইচ অফ দি ফলোইং ইজ অ্যান অ্যাজাম্পশন, নিচের কোনটা দ্যাট এনাবলস দ্য কনক্লুশন ইজ প্রপারলি ড্রন। এই যে মামুবাড়ির আবদারটা, এটা যে যুক্তিযুক্ত আবদার, এটা যে প্রপারলি ড্র করা হয়েছে কোন অ্যাজাম্পশন বলে? তার মানে আমার এনক্লোজ অফিস দিতে হবে, আমি সিগারেট খাবো, আমাকে আমার রুম তৈরি করে দিতে হবে, এই মামুবাড়ির আবদারটাই ঠিক আবদার। কোন কথাটা সত্যি হলে এই আবদারটার পক্ষে কথা বলে বা এই আবদারটাকে
এস্টাবলিশ হতে সহায়তা করে। বলেন তো কোনটা? এনিওয়ান? খুব ভালো করে খেয়াল করেন, আমি খুব স্পেসিফিক্যালি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে স্মোকিং রেগুলেশন শুড অ্যালাউ অল এমপ্লয়িজ হু স্মোক। স্মোকিং যে রেগুলেশনটা আছে সেই রেগুলেশনটা সবাইকে কি করবে? সমান সুযোগ দিবে যারা স্মোক, রিগার্ডলেস অফ এমপ্লয়ি জব লেভেল। জব লেভেল দেখার দরকার নেই, সকলকে সমান সুযোগ দিতে হবে। কি সুযোগ দিচ্ছে? ডেস্কে বসে স্মোক করার। তাহলে যে করে তাকে ডেস্ক বানায় দাও, ডেস্কে বসে স্মোক করার সুযোগ করে দাও। স্মোক করার সুযোগ করতে গেলে কারা ডেস্কে বসে স্মোক করতে পারবে? যাদের এনক্লোজ অফিস আছে। তাহলে সবাইকে সমানভাবে স্মোকিং এর সুযোগ দিতে হবে। নতুন নীতিমালা অনুযায়ী ডেস্কে এনক্লোজ অফিসে স্মোক করতে পারবে, সবাইকে স্মোকিং এর সমান সুযোগ দিতে হবে। তাহলে যারা স্মোক করে তাদেরকে এনক্লোজ অফিস দিতে হবে। একদম এই কথাটাই যদি সত্যি হয় শুধুমাত্র দেন আমি এই সিদ্ধান্ত, এই মাওয়ারির আবদারটা করতে পারি, আদারওয়াইজ না। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে আরেক ধরনের কোশ্চেন আছে, সেটাকে বলা হয় রিজেম্বল কোশ্চেন। আরেক ধরনের কোশ্চেন আছে, সেটাকে বলা হয় রিজেম্বল কোশ্চেন। রিজেম্বল কোশ্চেন মানে কি? রিজেম্বল কোশ্চেন মানে বা প্যারালাল আর্গুমেন্ট স্ট্রাকচার বলা হয়। যে সেটা কিরকম? মনে করেন হচ্ছে যে একটা আর্গুমেন্টকে তখনই রিজেম্বল বলা হবে যখন তাদের রিজেম্বল মানে কি? সাদৃশ্য। মানে আপনি আর্গুমেন্টটা একই রিজেম্বল একই ধরনের হবে, লজিক্যাল সেম স্ট্রাকচার ফলো করবে, রিজনিং প্যাটার্ন, কনক্লুশন টানার প্যাটার্নটাও এক হবে, কন্টেন্ট আলাদা হলে ফ্রেমওয়ার্ক এক হবে। এই কয়টা জায়গা হলে আমরা সেটাকে রিজেম্বল কোশ্চেন বলতে পারি। যেমন আমরা একটা আর্গুমেন্ট টানা হচ্ছে যে কি মানে কারোর গায়ের রং যদি এক হয় এবং চুলের কাটিং যদি এক হয়, তাদের দুইজনকে একই নাম দেওয়া যেতে পারে। গায়ের রং এবং চুলের রং যদি এক হয়, এখন বাংলাদেশে কি হয়েছে? দেওয়া যেতে পারে। তাহলে আমি এই যে যে গায়ের রং এবং চুলের রং যদি এক হয় তাহলে দুইজনকে একই নাম দেওয়া যেতে পারে। তাহলে এখন আপনারা দেখেন, আমরা যে মহিষটা দেখতেছি সেখানে যেটা ভাইরাল হয়েছে, যেখানে হচ্ছে কি হয়েছে? মহিষের গায়ের রং আর ট্রাম্পের গায়ের রং এক, চুলের স্টাইলও এক। তাহলে আমরা কি বলছি? গায়ের রং এক হলে দুজনের একই নাম, দুজনের নামই ট্রাম্প দিয়েছে। তো হোয়াট এভার দ্য ইস্যু ইজ, ইস্যুটা এটা না, আমরা দেখবো যে আমার লজিক্যাল স্ট্রাকচার ফলো কেমন। আমি বললাম কি যে তুমি আসলে আমি যাব, তুমি আসো নাই কিন্তু আমি গেছি। দেখেন প্রথমটা কি বলেছি, প্রথমটা থেকে তুমি আসলে, প্রথমটা যদি ঠিক হয় আমিও যাব। তারপর বলছে কি তুমি আসো নাই কিন্তু আমি গিয়েছি। প্রথমটা পজিটিভ হলে পরেরটা পজিটিভ, কিন্তু প্রথমটা নেগেটিভ হয়েছে তারপর পজিটিভ। এটা যদি পুরো একটা আর্গুমেন্ট হয়, দেখলাম প্রথম দুইটা জিনিস পজিটিভ হলে পরের জিনিসটা পজিটিভ হবে, প্রথমটা পজিটিভ হলে পরের প্রথম দুইটা পজিটিভ, কিন্তু পরে দেখলাম প্রথম জিনিসটা নেগেটিভ পরের জিনিসটা পজিটিভ হয়েছে। তো এটা আর্গুমেন্টের লজিক্যাল হতে পারে কি? পড়াশোনা করলে চাকরি পাবে। আমি পড়াশোনা করি নাই কিন্তু চাকরি পাইছি, মোটিভেশন নিয়েন না এখান থেকে। এটাও কিন্তু একটা সেম স্ট্রাকচার, সেম লজিক্যাল ফ্লো ফলো করছে। এটাকে লজিক্যাল স্ট্রাকচার ফলো করা বলে। সেম রিজনিং প্যাটার্নটা সেম, বা আমরা যুক্তি টানার প্যাটার্নটা সেম, কন্টেন্ট আলাদা হলে ফ্রেমওয়ার্ক সেম। আপনারা কি লজিক্যাল স্ট্রাকচার কে কি বুঝতে পেরেছেন? এখন দেখেন আমাদের বলতেছে কি মোস্ট পিপুল, অধিকাংশ লোক যারা জিআরই বা এপিটি নেয় তাদের মাথা ব্যথা হয়। তার মানে জিআরই এপিটি নিলে মাথা ব্যথা হবে। দেয়ারফর এলিস, এলিস জিআরই নেয় না, এলিসের মাথা ব্যথাও হবে না, প্রবাবলি মাথা ব্যথা হবে না। ভালো করে দেখেন, জিআরই বা এপিটি নিলে প্রথমটা পজিটিভ হলে পরেরটা পজিটিভ হয়। এলিস একজন ব্যক্তি যে প্রথমটাও নেয় নাই পরেরটাও তার হয় নাই। প্রথম দুইটা পজিটিভ হলে পরের দুইটা, প্রথমটা পজিটিভ হলে পরেরটাও পজিটিভ,
লজিক্যাল স্ট্রাকচার দেখেন, তারপর এলিস প্রথমটাও নেয় নাই, তারপরেরটাও হয় নাই। তার মানে এই ধরনের কথা যেখানে বলা আছে সেটাতে আমরা যাব। দেখুন ডবারম্যান হলে ইজি টু ট্রেন, তার মানে ডবারম্যান হলে ট্রেন করা যাবে। বেথ, বেথ একজনের নাম আসছে, এখানে এলিস একজনের নাম আছে। বেথ হওয়া উচিত কি, বেথ ডবারম্যান না, সে ট্রেনও করা যাবে না। কিন্তু দেখেন এখানে বলছে বেথ ইজ শিওর টু হ্যাভ ট্রাভেল ট্রেনিং, তাকে ট্রেনিং করতে সমস্যা হচ্ছে ডবারম্যান, সে কিন্তু ডবারম্যান। আমাদের হওয়া উচিত ছিল কি, ডবারম্যান হলে ট্রেন করা যাবে, তারপরে বেথ ডবারম্যান না, ট্রেনও করা যাবে না। লজিক্যাল স্ট্রাকচার যদি ফলো করে। আপনারা কি বুঝতে পারছেন আমার এই কথাবার্তাগুলো? নুজহাত বললো আরেকবার বুঝালে ভালো হয়, আমি তো বুঝতে পারিনি। কোনটা নুজহাত, কোনটা? রিজেম্বল, রিজেম্বল কি, আমি একটু খুব সিম্পল ভাবে বলি। সিম্পল ভাবে বললে, দুইজনে যদি এক স্ট্রাকচার হয়, একদম লজিক প্যাটার্ন সেম ফলো করে, সেটা হচ্ছে কি রিজেম্বল কোশ্চেন। এটা পরীক্ষা আসার মতো। এই জিনিস আপনাদের পরীক্ষায় আসতে পারে। এই জিনিসটা কয়েকটা আছে, আমি হচ্ছে যে কিছু শেয়ার করব। আমার একটা ফাইল আছে, সেই ফাইলটা পরো, আপনাদের একটা ফাইল শেয়ার করা আছে, আরো কিছু ফাইল আমি পরবর্তীতে শেয়ার করব ইনশাআল্লাহ। আমি একটু প্রিপেয়ার করছি, যেগুলো পরীক্ষাতে আসার মতো। তো এই রিজেম্বল কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার মতো। তো রিজেম্বল কোশ্চেনে কি বলেছি, একটা আর্গুমেন্ট স্ট্রাকচার সেম ফলো করবে, সেম প্যাটার্ন ফলো করবে, ঠিক আছে? তো সেম স্ট্রাকচার প্যাটার্ন ফলো করবে কি রকম, দুইজনই সেম স্ট্রাকচার প্যাটার্ন ফলো করবে। তো ব্যাপারটা হচ্ছে যে এইরকম, যে বলা যায় কি, যে প্রথম আর্গুমেন্ট যে লজিক থেকে আগাবে, দ্বিতীয় আর্গুমেন্ট সেম লজিক থেকে আগাবে। দেখেন প্রথম আর্গুমেন্টের লজিকটা কি, জিআরই বা এপিটি নিলে হেডেক হয়, মাথা ব্যথা হয়। যারা জিআরই বা এপিটি নেয় তাদের হেডেক হয়। তাহলে একটা কাজ করলে জিআরই বা এপিটি যদি আমি নেই, একটা কাজ যদি করি, পরবর্তীতে আর একটা কাজ হবে। তারপর বলতেছে কি, এলিস, এইটা আরেকটা এলিস, সে জিআরই নেয় নাই, তার সম্ভবত মাথা ব্যথা হয় নাই। তার মানে দেখেন, একটা জিনিস করলে আর একটা জিনিস হবে। প্রথমে বলছে এইটা, পরবর্তীতে বলা হয়েছে একজন ব্যক্তি সে প্রথম জিনিসটাও করে নাই, তার যেহেতু পরের জিনিসটাও হবে না। স্ট্রাকচারটা ফলো করে, তাহলে আমরা দেখবো এইরকম, যে একটা কাজ ঘটলে আর একটা কাজ ঘটবে, কিন্তু পরবর্তীতে দেখবো যে ওই পরের কাজটা প্রথম কাজটা করে নাই এবং পরের কাজটা হবে না। এই ধরনের স্ট্রাকচার। যেমন সি নাম্বার দেখেন, ব্রডওয়ে প্লে হলে ওয়েল অ্যাক্টেড, জিআরই এপিটি নিলে হেডেক হবে। এলিস একটা নাম আসবে, দেখেন লজিক গেম, এলিস লজিক গেম। এলিস কি জিআরই নেয় নাই, নেগেটিভ ছিল, তাহলে ব্রডওয়ে প্লে হলে ওয়েল অ্যাক্টেড হবে লজিক গেম, সেটা কি, এ দেখেন এলিস জিআরই বা এপিটি নেয় নাই, তাহলে ব্রডওয়ে প্লে কি হচ্ছে গিয়ে, সরি লজিক গেম কি ব্রডওয়ে প্লে হবে, দেখেন না, লজিক গেম ব্রডওয়ে প্লে না, তাহলে সেটা কি ওয়েল অ্যাক্টেড হবে না, সেটা ওয়েল অ্যাক্টেডও না। সেম লজিক্যাল স্ট্রাকচার ফলো করা হয়েছে। এটার অ্যান্সার চয়েস হচ্ছে সি। আচ্ছা, এরপরে আসি আমরা, কিছু কিছু জিনিস আছে আমরা, এটা হচ্ছে সাম কমিউনিটিজ ইন ফ্লোরিডা, ফ্লোরিডার কিছু কিছু কমিউনিটি আছে আর পপুলেটেড অলমোস্ট এক্সক্লুসিভলি বাই রিটায়ার্ড পিপল। সেখানে মানে প্রায় পুরোটাই এক্সক্লুসিভলি কারা থাকে, বয়স্ক লোকজন, রিটায়ার্ড, চাকরি বাকরি থেকে রিটায়ারমেন্টে যারা গেছে সেই সব লোকজন থাকে। অ্যান্ড কন্টেন্ট, এবং থাকে, খুব কন্টেইন করে, ফিউ, খুব কম সংখ্যক, ইফ এনি ফ্যামিলিজ উইথ স্মল চিলড্রেন, খুব কম সংখ্যক ফ্যামিলি আছে, স্মল চিলড্রেন নিয়ে ফ্যামিলি খুব কম সংখ্যক আছে। যদি এইভাবে করেন তাহলে কিন্তু গ্রামাটিক্যালি ভুল। ফিউ, আই রেড ফিউ বুকস এর মানে কি বলেন তো? আই রেড ফিউ বুকস এর বাংলা কি?
কেউ বলতে পারবেন? স্যার, খুবই কম সংখ্যক, অল্প সংখ্যক। ভুল। আমি বই পড়ি নাই বললেই চলে। আমি অলমোস্ট ভেরি গুড সাবজেক্ট বই নেগেটিভ। শুধু ফিউ থাকলে ইটস এ নেগেটিভ টোন। এ ফিউ এ বললে ফিউ চলে। তার মানে ফ্লোরিডাতে বয়স্ক লোকজন থাকে, স্মল চিলড্রেন নিয়ে ফ্যামিলি নাই বললেই চলে। ক্লিয়ার? তথাপি তারপরও এই কমিউনিটিতে দিস কমিউনিটিজ আর হোম টু থ্রাইভিং বিজনেস। হোম টু থ্রাইভিং বিজনেসটা কেমন? জাকালো ব্যবসার আতুর ঘর। জিনিসটাকে ক্লারিফাই করি। যেমন আমি যদি বলি ফার্ম গেট কোন ব্যবসার আতুর ঘর বলেন? বই কাঁচামাল ব্যবসা, স্যার। বই ব্যবসার? কোন ব্যবসার আতুর ঘর? ফার্ম গেট? কোচিং। কোচিং ব্যবসার আতুর ঘর। তারপরে যদি বলি হচ্ছে যে নীলক্ষেত, সেটা কি বই ব্যবসার ঘর? ধুলাই খাল, ধুলাই পার বা ধুলাই খাল। ধুলাই খাল হচ্ছে পুরানো যন্ত্রপাতি, গাড়ির বানানো যন্ত্রপাতির এটার বলা জাকালো ব্যবসা, মানে কি বলা চলে, মানে হোম টু থ্রাইভিং বিজনেস, জাকালো ব্যবসার আতুর ঘর। স্পেশালাইজিং ইন রেন্টাল ফার্নিচার ফর ইনফ্যান্টস এন্ড স্মল চিলড্রেন। সেখানে একটা জাকালো ব্যবসা চলতেছে। ছোট ছোট বাচ্চা কাচ্চা বা নবজাতকদের ফার্নিচার এবং কি ভাড়া দেওয়া? রেন্টাল ফার্নিচার ফর ইনফ্যান্টস এন্ড স্মল চিলড্রেন। ছোট ছোট বাচ্চাদের কি ফার্নিচার ভাড়া দেওয়ার বা নবজাতকদের ফার্নিচার ভাড়া দেওয়ার একটা জাকালো ব্যবসা চলছে। দেখেন প্যারাডক্সটা কি, একদম পুরো প্যারাডক্স। প্যারাডক্সটা কি? থাকতেছে বুড়ি বুড়ারা, ব্যবসা চলতেছে বুড়ি বুড়াদের। ওইখানে থাকে ছোট ছোট লোকজন, ছোট ছোট বাচ্চা কাচ্চারা, সরি বয়স্ক লোকজন, কিন্তু ব্যবসা চলতেছে কাদের? বুড়ি বুড়াদের। তাহলে হুইচ অফ দি ফলোইং ইফ ট্রু? নিচের কোনটা সত্য হলে বেস্ট রিকনসাইল দ্য সিমিং ডিসক্রিপেন্সি। এই যে একটা ডিসক্রিপেন্সি আমরা পাইলাম যে থাকতেছে বয়স্করা, কিন্তু ছোট ছোট বাচ্চা কাচ্চাদের যে মানে ব্যবসা চলতেছে, ফার্নিচারে ভাড়া দেওয়ার ব্যবসা চলতেছে, এটাকে ডেসক্রাইব করবে কোনটা? এটাকে রিকনসাইল, মিলন ঘটাবে যে না ব্যবসা চলতেছে, আসলে যুক্তিযুক্ত। এই রিকনসিলেশনটা করবে অনেকটা অ্যাজাম্পশন কোশ্চেন, কিন্তু অ্যাজাম্পশন না, এটা এটা হচ্ছে কি প্যারাডক্স কোশ্চেন। তো প্যারাডক্স কোশ্চেনটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই, একটু যদি দেখেন, এই দেখেন মেনি রেসিডেন্টস অফ দিস কমিউনিটি, এই কমিউনিটির যারা অধিবাসী আছে, মাস্ট প্রোভাইড দ্য নিডস অফ ভিজিটিং গ্রান্ড চিলড্রেন 7 লিভিং ইয়ার। তারা অবশ্যই করে থাকবে কি, তাদের নাতি নাতনিদের ভিজিট করার, বছরে বেড়ানোর জন্য অনেকবার সুযোগ দিয়ে দেয়। এখন থাকতেছে বুড়ি বুড়ারা, যখন হচ্ছে গিয়ে গুড়ি গুড়ি কি হইলো? কেউ কি আছেন?
মেবি ওদের কারেন্ট চলে গেছে। ধন্যবাদ। আচ্ছা, হ্যালো। আপনারা বোধহয় আছেন, আমার এখান থেকে আমার কানেকশন চলে গেছে। ঠিক আছে, আমার আর একটা টপিক বাকি ছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আমার এখানে ওই যে ইসের কানেকশন, আমি মোবাইল থেকে পরে ঢুকলাম, তো কানেকশন চলে যাওয়ার কারণে আমি হচ্ছে যে করতে পারছি না আর কি আপনাদেরকে আহ, করতে পারছি। যে আছেন একজন একটু এন্ড করে দিবেন কষ্ট করে, প্লিজ। এন্ড করে করতে পারছি না।